প্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই? আজকে গ্রাফ পড়ানো শুরু করব। হ্যাঁ, সলভ যদি প্রবলেম না থাকে আমরা চার্লসের মেইন সূত্রটা পড়িয়ে গ্রাফ পড়ানো শুরু করব। ওকে, আমরা 34 নাম্বার অঙ্ক দিয়ে আমাদের আজকের পড়া স্টার্ট করছি। এটা আমাদের পরিবেশ রসায়নের 3 নাম্বার ক্লাস, যদিও চতুর্থ দিন, বাট দ্বিতীয় দিন ক্লাসটা আসলে প্রপারলি হয় নাই। 34, 35 নিয়ে আমরা কথা বলি। প্রথমত 34 নিয়ে যদি কথা বলি, এখানে আণবিক ভর বের করার কথা বলা হচ্ছে এরকম অঙ্কটাই যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 95 কিলোপ্যাসকেল চাপে 250 ml গ্যাসের ভর 0.2 হয়, তবে গ্যাসের আণবিক ভর কত? তাহলে আমাদের এই অঙ্কের আয়োজন দেখে বোঝা যাচ্ছে যে এটা PV = nRT এই ফর্মুলা দিয়ে করতে হবে, কারণ তাপমাত্রা, চাপ, আয়তন, ভর, তাপমাত্রা, চাপ, আয়তন, ভর সবগুলো আছে, আণবিক ভর চাচ্ছে। এইরকম ফর্মুলা ব্যবহার করে আমরা এইরকম ডেটা ব্যবহার করে আণবিক ভর বের করতে হলে আমাদের PV = W/mRT এটা ব্যবহার করতে হবে। এটা নিয়ে আমরা বুঝতেই পারছি। দেখো এই ফর্মুলা ব্যবহার করে অঙ্ক করার একটাই চ্যালেঞ্জ যে আর এর মানের সাথে পিভি এর মানের সমন্বয় থাকতে হবে। তো এখানে W এর মান 0.2, আর এর মান ধরা যাক 8.314, টি এর মান যদি চিন্তা করি তাহলে টি এর মান হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে আমরা কেলভিন বানাবো, তাহলে 303 কেলভিন হয়ে যাবে, 303 কেলভিন হবে। আর এইখানে দেখো পি এর মান, তো আমরা এখানে যেহেতু 95 কিলোপ্যাসকেল আছে, আমরা যেহেতু এখানে 8.314 এসআই এককে মান বসিয়েছি, তার মানে আমাদের এখানে প্যাসকেলে বসাতে হবে। প্যাসকেলে বসালে কি হবে? 95 × 10⁻³ প্যাসকেল হবে, কারণ কিলো প্যাসকেল দেওয়া ছিল। আয়তন নিয়ে যদি কথা বলি আমরা 250 ml, এটাকে আমরা মিটার কিউব বানাবো। তাহলে 250 × 10⁻⁶। যদি কেউ না বুঝো যে কেন এটা 10⁻⁶ হবে, তাহলে আমি এটা বোঝাই তোমাদেরকে। আমরা হয়তোবা জানি 1 মিটার কিউব = 10⁻³ লিটার, 1 লিটার = 10⁻³ মিলিলিটার। ওকে, তাহলে 1 মিটার কিউব সমান 1000 লিটার আর 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে মিটার কিউব আর মিলিলিটারের মধ্যে সম্পর্কটা কি? 10⁶। ওকে, মিটার কিউব এবং মিলিলিটারের মধ্যে সম্পর্কটা কি? 10⁶। তাহলে আমরা এখন হিসাব করে দেখব যে আণবিক ভর কত আসে। সবাই আণবিক ভর ক্যালকুলেটর দিয়ে হিসাব করে আমাকে উত্তর জানাও দ্রুত। 21.21, হ্যাঁ ধন্যবাদ। এবার আমরা 35 এবং 36 পাচ্ছি। ওকে, 35, 36 এখানে আছে, আমরা এটা সলভ করে ফেলি। এরপর এতক্ষণ পড়লাম 34, এরপর আমরা বাকিটুক পড়বো। আচ্ছা, খাতায় লিখে নাও। 35 এর ক্ষেত্রে খাতায় লিখে নাও, দেখো লেখা আছে বাষ্প ঘনত্ব = 15, অর্থাৎ আণবিক ভর ইকুয়াল বাষ্প ঘনত্ব গুণ 2। এই ফর্মুলাটা মনে রাখবা। হ্যাঁ, আণবিক ভর = বাষ্প ঘনত্ব গুণ 2। তাহলে বলো দেখি, সবাই কমেন্টে বলো দেখি, এখানে আণবিক ভর কত হবে? আণবিক ভর কত হবে? 30 হবে। আচ্ছা, এখন নিশ্চয়ই PV = W/mRT এই ফর্মুলা দিয়ে অঙ্কটি করতে পারবে, নাকি আমি করে দিব? এবার আমরা 36 নিয়ে কথা বলবো। বলছে আদর্শ উষ্ণতা মানে আদর্শ তাপমাত্রা ও চাপে এত মিটার কিউব গ্যাসের ভর এত কেজি হয়, তাহলে এত তাপমাত্রায় এত চাপে গ্যাসের এত মিটার কিউব গ্যাসের ভর নির্ণয় করো। আচ্ছা, খুব ভালো কথা। আমরা এই D1T1/P1 = D2T2/P2 এই ফর্মুলাটা কোথা থেকে পেলাম? আমাদের এটাই হয়তো বোঝার অসুবিধা হয় অনেকের, আমরা এটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমরা সবাই এই ফর্মুলাটা জানি, P1V1/T1 = P2V2/T2। আমরা সবাই এটা জানি, রাইট? আমরা জানি ঘনত্ব D = ভর ভাগ আয়তন। তো আমরা চিন্তা করি যে তাহলে বয়েল বা চার্লসের সূত্রে তো আমরা নির্দিষ্ট ভরের গ্যাস নিয়ে কাজ করেছি, তাই আমরা হয়তো বা ভাবতে পারি যে V1 এর জায়গায় আমরা W/D1 নেই, কারণ উভয় ক্ষেত্রে W সমান ধরে নেই। তাহলে T1 এখানে খেয়াল করি আমরা P2 W/D2 /T2 এমন চিন্তা থাকে নাকি? তো এখানে উভয় ক্ষেত্রে W কেটে যায়, এই যে W কেটে যায়। তাহলে এখানে কি হবে? এখানে যেটা হবে যে P1 D1T1 = P2 D2T2, বা এটাকে যদি আমরা এভাবে লিখি D1T1/P1 = D2T2/P2। দেখো, আমরা এইখানে উভয় পক্ষ থেকে W কেটে দিয়েছি এই শর্তে যে আমরা ধরে নিয়েছি উভয় পক্ষে ভর সমান হবে, তাই আমরা কেটে দিয়েছি। কিন্তু বলো তো, যদি ভর সমান না হয় তাহলে কি হবে? ধরা যাক এখানে ভর সমান না, তাহলে কি হবে? আমরা কি চাইলে W1 কে ভাঙিয়ে লেখার সময় আমরা W1/V1 লিখতে পারি কিনা?
D1 কে ভেঙে লেখার সময় W1/V1 বলতে পারি কিনা বলো দেখি। নিশ্চয়ই আমরা এইখানে যে ফর্মুলাটা পেলাম, এই ফর্মুলাটাকে চাইলে আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারি। কিভাবে করতে পারি ভালো করে খেয়াল করো। যদি আমাদের কোনো অঙ্কে বলা থাকে ভর ভিন্ন, তাহলে আমরা যেখানে লিখছি D1 T1, এখানে D এর পরিবর্তে কিন্তু আমরা W1/V1 T1 ডিভাইডেড বাই P1 ইকুয়াল W2 ডিভাইডেড বাই V2 ইন্টু T2 ডিভাইডেড বাই P2। অর্থাৎ আমরা উভয় পক্ষে দুইটা শর্তে গ্যাসের ভর সমান ধরে নিয়েছিলাম, কিন্তু ভর যদি ভিন্ন হয় তাহলে W কেটে না গিয়ে একটা W1 হবে, একটা W2 হবে। আমাকে জানাও পুরো ব্যাপারটা ক্লিয়ার কিনা। আচ্ছা, আমি এইখানে যে অঙ্কটা দেখাচ্ছি 36 নাম্বার, এখানে কিন্তু পুরো অঙ্কটা সলভ করেই দেওয়া আছে। হ্যাঁ, আমি শুধু তোমাদের এই ফর্মুলাটা বুঝতে অসুবিধা হচ্ছিল অনেকের বলে আমি বুঝাই দিছি, এরপরে না বুঝলে আমাকে কিন্তু জানাতে হবে। ওকে, আচ্ছা 14 নং 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটি সিলিন্ডারে 5 লিটার গ্যাস আছে। খুব ভালো কথা। স্থির চাপে ওই সিলিন্ডারের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস করা হলে ওই সিলিন্ডার থেকে কত আয়তন গ্যাস বের হয়ে যাবে? তো এখন এখানে দেখো V1/T1 ইকুয়াল V2/T2 এটা ধরা হয়েছে এবং উত্তর হচ্ছে 5.05। ও যতটুকু সিলিন্ডারের আয়তন, অর্থাৎ 5 লিটার যে আয়তন সিলিন্ডারের আছে, ওইটুকু আয়তন পরিমাণ গ্যাস পাত্রে থেকে যাবে এমনটা চিন্তা করা হয়েছে। যার কারণে পাত্রের আয়তনের চাইতে যতটুকু আয়তন বেড়ে গিয়েছে, ওই আয়তনটুকুই শুধু গ্যাস বেরিয়ে যাবে এমনটা চিন্তা করা হচ্ছে। যে গতদিন যে অঙ্ক করছিলাম ওই অঙ্কের মতো আর কি। বুঝতে পেরেছো? তাহলে ধরা যাক 5 লিটার পাত্রে কোন একটা চাপে গ্যাসকে রাখা হয়েছে। তো যে চাপে রাখা হোক ওই চাপে তো গ্যাস ছিল, আমি তাপ যদি না বাড়াতাম তাহলে ওই চাপে কি গ্যাসটা ওখানে থাকতো কি না? নিশ্চয়ই থেকে যেত। তাহলে আমি তো চাপের পরিবর্তন করছি না, শুধু পরিবর্তন করছি কি তাপ পরিবর্তন করতে গেলে আমাদের গ্যাসের অণুগুলো দূরে দূরে সরে যায় বলে তারা আগের চাইতে বেশি আয়তন দখল করবে। যেটুকু আয়তন বেশি দখল করবে ততটুকু আয়তন পাত্রের মধ্যে জায়গা হবে না বলে শুধু ততটুকুই গ্যাস ভালভ ওপেন করে পাত্র থেকে কি হবে? বেরিয়ে যাবে। বলো তো প্রেসার কুকারের ক্ষেত্রে কি হয়? প্রেসার কুকারের ক্ষেত্রে আমরা যখন তাপ দেই তখন যেটুক চাপ ও সহ্য করতে পারে না অতটুকু গ্যাস ওখান থেকে বেরিয়ে যায়। অনেকটা এই কনসেপ্টের। ওকে, হ্যাঁ বলো 23-তে কি প্রবলেম? 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত ডেসিমিটার কিউব একটি সিলিন্ডারে গ্যাসের চাপ এত কিলোপ্যাসকেল। গ্যাসের চাপ আদর্শ অবস্থায় নিতে হলে সিলিন্ডারের তাপমাত্রা কত ডিগ্রি বৃদ্ধি করতে হবে? মানে এখানে কি প্রবলেম বলো তো? তোমরা কেলভিন এককে বের করতে চাচ্ছিলে এমন কিছু নাকি? দেখো 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত ডেসিমিটার কিউব একটি সিলিন্ডারে গ্যাসের চাপ হচ্ছে এত, মানে এটা ধরো T1, এটা ধরো V1, এটা ধরো P1। ভালো কথা। বলছে চাপ আদর্শ অবস্থায় নিতে হলে তাপমাত্রা কত ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করতে হবে। তো ভালো কথা, আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। P1 V1/T1 ইকুয়াল P2 V2/T2। তো প্রথমে P1 এর মান দেয়া আছে। P1 এর মান হচ্ছে 110 কিলোপ্যাসকেল। ধরো আমরা কিলোপ্যাসকেলে রাখলাম, কোনো অসুবিধা নেই। V1 এর মান অঙ্কে দেয়া আছে 15.5 ডেসিমিটার কিউব, দ্যাট মিনস এটা লিটার। এবার তাপমাত্রা T1 দেয়া আছে 47, কিন্তু এটা 47 রাখলে হবে না, 47 যোগ 273 লিখতে হবে। এরপর T2 যেটা আমরা বের করব আগে। P2 বলছে আদর্শ চাপ, তা আমরা জানি 101.325 প্যাসকেল হয়, কিন্তু কিলো প্যাসকেলের জন্য 101.325 হবে। V2 এর যে মানটা এই মানটা আদর্শ অবস্থায় নিতে হলে এখানে তো আয়তন পরিবর্তন করা হয় নাই, মানে এটা এই অঙ্কটা এই ফর্মুলায় না, এই অঙ্কটা হবে এই ফর্মুলায় V1/T1 ইকুয়াল V2/T2, এই ফর্মুলা দিয়ে হবে। অর্থাৎ P1/T1 ইকুয়াল P2/T2, এই ফর্মুলা দিয়ে হবে। হ্যাঁ, এখানে আয়তন পরিবর্তন হয় নাই, তাহলে এটা 110 হবে। এটা T1 হচ্ছে 47 প্লাস 273 কত হয় বলো? যোগ করে বলো কেউ। এটা হবে 101, আচ্ছা 320। এখন বলো, দ্রুত বলো T2 কত হয়েছে? আচ্ছা 294.76 কেলভিন। এই দেখো 294.76 কেলভিন। ওকে, আচ্ছা এটা কেলভিন এককে পেয়েছো। এখন তোমাকে বলছে কতটুকু তাপমাত্রা কি করতে হবে? হ্রাস বা বৃদ্ধি করতে হবে। তো কতটুকু তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধি করতে হবে? আগে ছিল 320, এখন দরকার হচ্ছে 294। তাহলে ডেল টি তাপমাত্রার পার্থক্য। ধরা যাক এখানে যেহেতু কমে গেছে তাই আমরা T1 থেকে T2 বাদ দিব, অর্থাৎ 320 মাইনাস হচ্ছে 294.76। বলো কত হয়? আচ্ছা 25.24। বলো এটা কেলভিন হবে না ডিগ্রি সেলসিয়াস হবে? বলো
দুইটাতে একই মান হবে। এই ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা, তার জন্য আমি এতক্ষণ ধরে অঙ্কটা করছিলাম। আসলে কেলভিন এবং ডিগ্রি সেলসিয়াস দুইটাতে একই মান এজন্য হবে কারণ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, খাতা লিখে নাও, ডিগ্রি সেলসিয়াস এককে ও কেলভিন এককে উভয় এককে তাপমাত্রার পার্থক্য একই। তাপমাত্রা একই না, কিন্তু পার্থক্য একই। এই যে যখন আমি একটা তাপমাত্রা থেকে আরেকটা তাপমাত্রা বাদ দিব, তখন সেটা ডিগ্রি সেলসিয়াস হোক আর কেলভিন হোক, পার্থক্য একই হবে। ক্লিয়ার? যদি প্রবলেম না থাকে আগামী ক্লাসেও তোমরা কোশ্চেন ম্যাথ নং 1 থেকে 57 পর্যন্ত আবারও তুমি সলভ করতে পারবা আগামী ক্লাসে, ক্লাস 4A 1 থেকে 57 পর্যন্ত আবারও তুমি সলভ করতে পারবে। ওকে, তুমি চাইলে আবার করতে পারবে। এখন আমরা প্রথমে পড়বো চার্লসের মেইন সূত্র। চার্লসের আমরা দুইটা সূত্র পড়েছিলাম, তার মধ্যে আমরা মেইন সূত্রটা পড়বো। চার্লসের আমরা এর আগে একটা সূত্র পড়েছিলাম যেটা মেইন সূত্র ছিল না, তোমাদেরকে বলা হয়েছিল আজকে আমরা চার্লসের মেইন সূত্রটা পড়বো। এই দেখো চার্লসের মেইন সূত্র আমরা এখন দেখব। খুব মনোযোগ দাও, খাতায় লিখো, খাতায় এটা লিখে নাও চার্লসের সূত্র, ব্র্যাকেটে এটাই হচ্ছে মেইন সূত্র। এর আগের দিন একটা লেখা হয়েছিল, এটা মেইন সূত্র না, আর আজকে পড়ানো হচ্ছে এবং এরপরে আমরা ইনশাল্লাহ গ্রাফ শুরু করতে চাই। বলা হচ্ছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। যদি আমরা আবার বলি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বা গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। ধরা যাক একটি গ্যাসের আয়তন ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় V0। কোন একটা গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় V0, যেখানে চাপ স্থির রেখে আমরা ওই গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম। তাহলে এখন নতুন করে যে আয়তনটা হবে সে আয়তনটা কত হবে? কারণ আমরা আগে থেকে জানি যে তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় গ্যাসের আয়তন বেড়ে যাবে যদি কিনা চাপ স্থির থাকে। তাহলে V1 ইকুয়াল V0 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তনটা নির্ণয় করা হয় সেটা হচ্ছে V0, আর V0 এর সাথে বেড়ে যাবে V0 এর 1/273 অংশ। তাহলে বলা হচ্ছে স্থির চাপে, দেখো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ আমরা যদি চাপ স্থির রেখে কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, তাহলে ওই গ্যাসটার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যা ছিল তার চাইতে V0 এর 1/273 অংশ বেড়ে যাবে অথবা কমে যাবে। তাহলে ধরা যাক যদি আমি কোনো কারণে গ্যাসের তাপমাত্রা T ডিগ্রি বৃদ্ধি করি, অর্থাৎ এটা VT হয়, তাহলে V0 প্লাস V0 ইন্টু T/273। এই কথাটাই হচ্ছে চার্লসের মেইন সূত্র, বা এই কথাটা চার্লস অ্যাকচুয়ালি বলছেন, এভাবেই চার্লস বলছেন। তাহলে আমরা এর আগে যেটা পড়লাম ওটা কি? ওটা চার্লসের সূত্রকে মডিফাই করা হয়েছে। কিভাবে মডিফাই করা হয়েছে আমরা একটু পরে তার প্রমাণের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমি আরেকবার যদি বলে নেই বা আমরা বুঝে নেই, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে সঙ্গে সঙ্গেই কোশ্চেন করবা পড়ার পরেই, আর না থাকলে কোশ্চেন করলে আমরা বুঝে নিব যে তোমার কোনো প্রবলেম নেই। বলা হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। অর্থাৎ ধরা যাক ওই গ্যাসের গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ানো হলো, তাহলে V1 ইকুয়াল V0 হচ্ছে তার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তনটা, তার সাথে আমরা V0 এর 1/273 অংশ যোগ করলাম। যদি ওই গ্যাসের তাপমাত্রা T পরিমাণ বাড়ানো হয়, তাহলে VT ইকুয়াল V0 প্লাস V0 ইন্টু T/273। নিশ্চয়ই এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো আমরা এবার এটাকে প্রমাণ করব, আমরা যে সূত্রটি পড়েছি ওইটা কিভাবে পাওয়া যায় তা। বলা হচ্ছে যে ধরা যাক T1 মানে ডিগ্রি সেলসিয়াস এবং T2 এটাও ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন যথাক্রমে V1 ও V2। T1 এবং T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন যথাক্রমে V1 এবং V2। তাহলে V1 ইকুয়াল V0 প্লাস V0 ইন্টু T1/273।
অর্থাৎ V1 ইকুয়াল V0 প্লাস V0 ইন্টু T1/273। তাহলে V2 কত হবে? V2 ইকুয়াল V0 প্লাস V0 ইন্টু T2/273। ধরা যাক এইটা হচ্ছে 1 নং সমীকরণ, আর ধরা যাক এটা হচ্ছে 2 নং সমীকরণ। অর্থাৎ V1 হচ্ছে V1 ইকুয়াল V0 প্লাস V0 ইন্টু T1/273, আর V2 ইকুয়াল V0 প্লাস V0 ইন্টু T2/273। এইটা হচ্ছে আমরা ধরে নিলাম প্রমাণের জন্য। এবার আমরা 1 নং হতে কাজ করব। মানে 1 নং সমীকরণটা কি ধরলাম একটু চিন্তা করি আমরা আবার। V1 ইকুয়াল V0 ইন্টু V0 প্লাস V0 ইন্টু T1/273, এটা ধরা যাক 1 নং সমীকরণ। আর V2 ইকুয়াল V0 প্লাস V0 ইন্টু T2/273, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং হতে লিখব, 1 নং হতে পাই। তাহলে 1 নং হতে কি পাই? V1 ইকুয়াল V0, কমন নিব আমরা 1 প্লাস T1/273, V0 কমন নিলাম, খুব ভালো কথা। তাহলে বা V1 ইকুয়াল V0 ইন্টু 273, আর এখানে 273 প্লাস T1 গেল। এটা দেখো ভালো করে। এখন কে বলতে পারে দ্রুত মাইক্রোফোন অন করে অথবা কমেন্টে বলো যে T1 হচ্ছে ডিগ্রি সেলসিয়াস টি। ডিগ্রি সেলসিয়াসের কোনো মানের সাথে 273 যোগ করলে কি পাওয়া যায়? কেলভিন হবে। গুড। তাহলে V1 ইকুয়াল V0 ইন্টু T1, অর্থাৎ বড় টি মানে কেলভিন টি, ভাগ 273। আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। কিভাবে পাইলাম? যেহেতু আমরা জানি যে কেলভিন টি ইকুয়াল ছোট টি প্লাস 273, এটা আমরা ফিজিক্স থেকে জানি। অনুরূপভাবে V2 ইকুয়াল V0 প্লাস T2/273, এটা হচ্ছে 4 নং সমীকরণ। খুব ভালো কথা। তাহলে এখন আমাদের ইচ্ছা হচ্ছে আমরা এই যে 3 নং দেখতে পাচ্ছ না, 3 কে আমরা 4 দ্বারা ভাগ করব। তাহলে আমরা কি পাবো? 3 কে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো V1/V2, আর ডান পক্ষে কি পাবো? কাটাকাটি করলে কে বলবে? V0 ইন্টু T1/273 ডিভাইডেড বাই যে V0 ইন্টু T2/273, কাটাকাটি করলে শেষ পর্যন্ত T1/T2 হবে। ওকে, তাহলে V1/V2 ইকুয়াল T1/T2 পেলাম। আচ্ছা বলো তো আমরা এই লাইন থেকে এবার এই লাইনটাকে এভাবে বানাতে পারি কিনা? V1/T1 ইকুয়াল V2/T2 পারি কিনা বলো তো? নিশ্চয়ই পারি। যদি আমরা এটা পারি তাহলে এই V1/T1 ইকুয়াল V2/T2, V1/T1 ইকুয়াল V2/T2, এইটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি V/T ইকুয়াল K। তাহলে বা লিখতে পারি V ইকুয়াল টু K ইন্টু T, বা আমরা এটাও লিখতে পারি V সমানুপাতিক T। অর্থাৎ তারপরে আমরা এই লাইনটা লিখে দেব। এই দেখো, অতএব স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা সমানুপাতিক, যেটা আমরা শিখেছিলাম এই যে V সমানুপাতিক T যখন P স্থির শিখেছিলাম। নিশ্চয়ই বুঝতে পারছো যে অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা সমানুপাতিক, অর্থাৎ V সমানুপাতিক T। বলো আমরা এই প্রমাণ বা প্রতিপাদন বুঝেছি কিনা, এবং আমরা যেটাকে মেইন সূত্র মনে করছিলাম না, এর আগের ক্লাসে পড়েছিলাম, সেই সূত্রটা কিভাবে চার্লসের সূত্র থেকে আসে এবং চার্লস অ্যাকচুয়ালি কি বলেছেন। অর্থাৎ আমরা যেটা পড়েছিলাম ওইটা হচ্ছে কেলভিন সূত্রের জন্য, কেলভিন তাপমাত্রার জন্য, কিন্তু চার্লস কিন্তু কেলভিন তাপমাত্রা নিয়ে কথা বলেন নাই, বলেছেন ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন বানায়া আমরা বলি V সমানুপাতিক T। কিন্তু যদি কখনো পরীক্ষায় বলে চার্লসের সূত্রটি লিখো বা বিবৃতি করো, অর্থাৎ অ্যাকচুয়ালি তোমার কাছে যদি জানতে চাই যে চার্লস যে কথা বলছে তুমি কোট করে ওই কথাটাই বলো, তখন তুমি কিন্তু এই V সমানুপাতিক বড় টি বলতে পারবে না। চার্লস এক্স্যাক্টলি যা বলছে তাই তোমাকে বলতে হবে। পরীক্ষা যদি বলে চার্লসের সূত্রটি বিবৃত করো, তখন চার্লস যা বলছে কোট করে তাই তোমাকে বলতে হবে। আর তুমি যখন অঙ্ক করবা তখন এই সূত্রটা, যেটা চার্লস সরাসরি বলে নাই কিন্তু চার্লসের সূত্র থেকে এটা বের করা যায়, অ্যাপ্লিকেশন এটা চার্লসের সূত্রের, তুমি কিন্তু চাইলে এটা দিয়ে অঙ্ক করতে পারবা। বাট যখন প্রশ্নে বলবে বা পরীক্ষায় বলবে চার্লসের সূত্রটি লিখো, তখন তুমি সেটা বলতে পারবে না। ওকে, বলো এই কনসেপ্টটা ফুললি ক্লিয়ার কিনা? ভালো করে খেয়াল করো। হেডিং এর নাম কি? পরম শূন্য তাপমাত্রা।
খুব বড় করে হেডিং দাও, পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা কি এটা তোমার জানা দরকার, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পড়া, পরীক্ষায় প্রায় আসে, কখয় আসে, কখনো কখনো কোনো একটা অঙ্কের লাস্টে প্রমাণ, মানে কোনো একটা প্রতিপাদনের লাস্টে প্রমাণ করতে বলে, বা কখনো এরকম বলতে পারে যে চার্লসের সূত্রটি বিবৃত করো এবং চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার ধারণা পাওয়া যায় তা ব্যাখ্যা করো। বলতে পারে চার্লসের সূত্রটি বিবৃত করো, আবার এটাও বলতে পারে চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার ধারণা পাওয়া যায়, তুমি এটা এক্সপ্লেইন করো। তো দেখো এখানে লিখে দেওয়া আছে এই কথাটা, বলছে কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায়, এই দেখো কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। অর্থাৎ আমরা এইভাবে কল্পনা করতে পারি যে আচ্ছা চাপ স্থির রেখে আমরা তো তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বাড়তে থাকে, তাহলে তাপমাত্রা কমালে, তাপমাত্রা বাড়ালে যেমনভাবে আয়তন বাড়তে থাকে, তাপমাত্রা কমালে কমাতে 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 একটা সময় তো আয়তন কমতে কমতে শূন্য হয়ে যাওয়ার কথা। আমরা মনে করছি এটা যে বাড়ালে যেহেতু বাড়তে থাকে, তাহলে কমালে তো কমতে থাকবে এবং কোনো এক সময় তাপমাত্রাটা কমাতে কমাতে আয়তন শূন্য হয়ে যাওয়া উচিত। বিজ্ঞানীরা তাই ভাবেন, আমরা গাণিতিক ফর্মুলা দিয়ে অঙ্ক করলে তাই আসে, কিন্তু যে তাপমাত্রায় গাণিতিকভাবে কোন একটা গ্যাসের আয়তন শূন্য হয় ওই তাপমাত্রাতে আজকে পর্যন্ত পৌঁছানো যায় নাই, এত কম তাপমাত্রায় আজকে পর্যন্ত পৌঁছানো যায় নাই। তাহলে আসলেই কি কোনো গ্যাসের আয়তন তাপমাত্রা কমতে কমতে শূন্য হয়ে যাবে কিনা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি তা জানি না। এজন্য এখানে দুইটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হচ্ছে, দুইটা কথা বলা হচ্ছে যে কল্পনাযোগ্য, এটা আমাদের কল্পনাতেই আছে যে তাপমাত্রা কমালে গ্যাসের আয়তন একসময় শূন্য হয়ে যাবে, এটা আমরা কখনো বাস্তবে প্রমাণ পাই নাই, এবং এটা যে আমরা বলি এই তাপমাত্রাটাকে পরম শূন্য তাপমাত্রা বলে এটা আমরা প্র্যাকটিক্যালি কখনো জানি না, আমরা শুধু তাত্ত্বিকভাবে এটা বলতে পারি। এজন্য এই সংজ্ঞায় বলা হচ্ছে কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। তো দেখো আমরা চার্লসের যে মেইন সূত্রটা এটা কি জানি, চার্লসের মেইন সূত্রটা হচ্ছে ভিটি ইকুয়াল ভি নট প্লাস ভি নট ইন্টু টি বাই 273, এটা আমরা জানি, এটা হচ্ছে আমাদের চার্লসের মেইন সূত্র নাকি। আচ্ছা, তো এখন এই যে ভিটি ইকুয়াল ভি নট প্লাস ভি নট ইন্টু এই টি এর মান ধরা যাক কেউ একজন মানুষ -273 বসালো, তাহলে -273 আর +273 যখন এটা কাটাকাটি হয়ে যাবে, এটা কাটাকাটি হয়ে যাবে, তখন পুরাটা হয়ে যাবে -1, দ্যাট মিনস -1 কে যখন আমরা ভি নট দ্বারা গুণ করব তখন এটা -ভি হয়ে যাবে। দ্যাটস ওয়াই এখানে দাঁড়াবে কি ঘটনা, ঘটনাটা হচ্ছে ভিটি ইকুয়াল ভি নট মাইনাস ভি নট আসবে, উত্তর আসবে 0। তার মানে আমরা বলছি যে যদি আমরা কখনো এই ফর্মুলায় টি এর মান -273 বসাই, বাস্তবে হোক আর না হোক এই তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য, এটা আমাদের কল্পনায় আছে। আর এই ধরনের তাপমাত্রাকে বলা হয় গ্যাসের জন্য পরম শূন্য তাপমাত্রা, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকেই বলা হয় পরম শূন্য তাপমাত্রা। ওকে, এই যে আমরা পরম শূন্য তাপমাত্রা পড়লাম, তাহলে আমরা কি পড়লাম এতক্ষণ পর্যন্ত? প্রথমত পড়লাম চার্লসের সূত্র, তারপর পড়লাম চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার ব্যাপারটা আসলো, সেটা পড়লাম। এখন আমাদেরকে আবারও কোশ্চেন করতে পারে এরকম যে চার্লসের সূত্র থেকে তাপমাত্রা পরিমাপের নতুন একটি স্কেল পাওয়া যায় তা প্রমাণ করো। তাপমাত্রা পরিমাপের নতুন একটি স্কেল পাওয়া যায়, তোমরা কি জানো কিনা জানি না, এটা খুব ইন্টারেস্টিং একটা পড়া। আমরা যে কেলভিন স্কেল পড়ি এটা আবিষ্কার করেছেন কে? বিজ্ঞানী লর্ড কেলভিন, তার নাম অনুযায়ী স্কেলের নাম হচ্ছে কেলভিন স্কেল। কিন্তু লর্ড কেলভিন কি থেকে আইডিয়া পেয়েছিলেন যে তাকে কেলভিন স্কেলটা আবিষ্কার করতে হবে? এই চার্লসের সূত্র থেকে। অর্থাৎ চার্লসের সূত্র অ্যাপ্লাই করতে গিয়ে, চার্লসের সূত্রের প্রয়োগ করতে গিয়ে লর্ড কেলভিনের মাথায় আইডিয়া আসে, পরম শূন্য তাপমাত্রার মাথায় টপিক থেকেই লর্ড কেলভিনের মাথায় আইডিয়া আসে এবং তিনি ওইখান থেকেই কিন্তু আমাদেরকে কেলভিন স্কেল উপহার দেন। অর্থাৎ তিনি বলেন যে যেহেতু -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়, তাহলে তুমি এখন কি করো, তুমি হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াসকে এই মানটাকেই তুমি 0 কেলভিন ধরে নাও, 0 কেলভিন ধরে নাও। তাহলে এখন বলছে যে -273 সাথে যদি আমরা +273 যোগ করি ডিগ্রি সেলসিয়াসে, মানে উভয় পক্ষে যদি +273 যোগ করি আমরা, অর্থাৎ 0 + 273 যোগ করি, তাহলে দেখো এটা 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে।
তার মানে কি দাঁড়াচ্ছে ঘটনা, যে তাহলে আমরা এখন বুঝলাম এই উভয় পক্ষে 273 যোগ করার কারণে লর্ড কেলভিন বলছে দেখো এই পাশেও তুমি 273 যোগ করো, এই পাশেও তুমি 273 যোগ করো। তো ঠিক আছে করলাম, তো -273 প্লাস 273 কেটে 0 হয়ে গেল, 0 হয়ে গেল, আর ডান পক্ষে গিয়ে এটা হয়ে গেল 273 কেলভিন। তার মানে লর্ড কেলভিন বলছে যে তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তুমি যদি মনে করো কোনো তাপমাত্রাকে ডিগ্রি সেলসিয়াস এককে, ওটাই কেলভিন এককে হয়ে যাবে 273। তাহলে এখন বলছে তুমি যদি কোনো পদার্থের তাপমাত্রা বা কোনো গ্যাসের তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস কল্পনা করো, তাহলে লর্ড কেলভিন বলছে তুমি ওই টি এর সাথে 273 যোগ করে দিবা, তাহলে তুমি তাকে কেলভিন বলতে পারবা। আর এইখান থেকেই জন্ম হলো কেলভিন স্কেলের। এই যে জাস্ট এতটুকু চিন্তার মধ্য থেকেই কিন্তু কেলভিন স্কেলের জন্ম হলো। বিজ্ঞানী লর্ড কেলভিন পরম শূন্য তাপমাত্রার কনসেপ্টকে কাজে লাগায়া কেলভিন স্কেলের মতো তাপমাত্রা পরিমাপের একটি স্কেল প্রণয়ন করেন। তিনি -273 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে তিনি 0 কেলভিন ধরতে বলেন। তারপরে বললেন তিনি উভয় পক্ষে তুমি 273 যোগ করো, যোগ করলে 0 ডিগ্রি সেলসিয়াস ওই পারে গিয়ে হয়ে 273 কেলভিন। বলছে যদি এটা টি ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কি হবে, তাহলে টি এর সাথে তুমি 273 যোগ করো। আর এভাবেই আমরা তাপমাত্রা পরিমাপের নতুন একটি স্কেল পাই যার নাম কেলভিন স্কেল বা অ্যাবসুলেট তাপমাত্রা বা পরম তাপমাত্রা স্কেল। ওকে, তাহলে আমরা 3টা কোশ্চেন পড়লাম এখানে আজকে। চার্লসের সূত্রটি বিবৃত করো, চার্লসের সূত্রটি থেকে কিভাবে পরম শূন্য তাপমাত্রার ধারণা পাওয়া যায় তা ব্যাখ্যা করো। তারপর চার্লসের সূত্রের একটা অ্যাপ্লিকেশন যেটা ভি সমানুপাতিক টি, কেলভিন টি, যেটা কেলভিন স্কেল প্রতিষ্ঠিত হওয়ার পর ওই ডিগ্রি সেলসিয়াসের টি এর জায়গাতে বড় টি যখন নিয়ে আসা হয়, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াসের টি এর সাথে যখন 273 যোগ করা হয় তখন ফর্মুলাটা বড় ভিটি ইকুয়াল ভি নট প্লাস ভি নট ইন্টু টি বাই 273, এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে ভি সমানুপাতিক টি হয়ে যায়। আমি জানতে চাই তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা গ্রাফে চলে যাব। এবার 3টা কোশ্চেন বুঝতে পেরেছো কিনা আমি প্রয়োজনে লেকচার বুক থেকে 3টা কোশ্চেন তোমাদেরকে দেখাই যে লেকচার বুকের কোথায় এই পড়াগুলো আছে এবং তুমি কিভাবে লেকচার বুক থেকে এই পড়াটা আয়ত্ত করবা। এই দেখো আমরা এখানে এই কোশ্চেনগুলো দিয়ে রেখেছি, ভালো করে যদি খেয়াল করো। 6 নাম্বার কোশ্চেন হচ্ছে চার্লসের সূত্রটি বর্ণনা ও ব্যাখ্যা করো, অথবা স্থির চাপে গ্যাসের আয়তনের উপর তাপের প্রভাব সম্পর্কিত সূত্রটি বর্ণনা করো, যেটা আমরা অলরেডি বর্ণনা করলাম এবং এই বর্ণনা থেকে আমরা কিন্তু প্রতিপাদন করলাম এই যে ভি সমানুপাতিক টি। এরপর আমরা পড়ছি, দেখো প্রচুর আসছে পরীক্ষায়, পরম শূন্য তাপমাত্রা ও পরম তাপমাত্রা স্কেল কাকে বলে, অথবা বলছে পরম তাপমাত্রা স্কেল কিরূপে প্রতিষ্ঠিত হয় তা ব্যাখ্যা করো, যেটা আমরা অলরেডি পড়লাম। আমরা গাণিতিকভাবে হিসাব করে দেখালাম -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়। তারপর আমরা পরম তাপমাত্রা স্কেল কিভাবে আসে এটাও দেখলাম। আমরা এবার গ্রাফের বেসিক পড়ব। আমরা এখন গ্রাফ পড়ব, গ্রাফের বেসিকটা পড়ব আজকে। হ্যাঁ, গ্রাফ পড়ব। সবাই এই ফর্মুলাটা জানো না কি বলো? ওয়াই তো একটা অক্ষ, এম একটা অক্ষ, সরি এক্স একটা অক্ষ, এমটা কি? ওকে, স্লপ বা ঢাল। এটা অল টাইম ধ্রুবক হয়, এটা অল টাইম ধ্রুবক হয়। হ্যাঁ, এটা ধ্রুবক হয়, এটা একটা অনুপাত, এটা অনুপাত। ওই যে আমরা মেবি 9-10-এ পড়েছি কোটিদ্বয়ের অন্তর এবং ভুজদ্বয়ের অন্তরের অনুপাত এটা। বা অন্যভাবে যদি তুমি ম্যাথের ভাষায় বলো টেরা লম্বা ভূত নাকি, তাহলে লম্ব বাই ভূমি এর অনুপাত এটা, লম্ব বাই ভূমির এটা অনুপাত, রাইট? আচ্ছা, যাই হোক, আমরা যেহেতু মনে করছি এমটা ধ্রুবক, তার মানে এখানে আমরা ধরে নিতে পারি ওয়াই এবং এক্স এই চলক দুইটার মধ্যে সম্পর্ক সমানুপাতিক। ওয়াই এবং এক্স এই দুইটা চলকের মধ্যে সম্পর্ক সমানুপাতিক। তো এখন দেখো ভালো করে, দুটি চলকের মধ্যে সম্পর্ক যদি সমানুপাতিক হয়, যদি এরকম হয়, দুটি চলকের মধ্যে সম্পর্ক সমানুপাতিক হলে, ঠিক আছে, দুটি চলকের মধ্যে সম্পর্ক যদি সমানুপাতিক হয় এবং এটা যদি y = mx কে অনুসরণ করে তাহলে রেখাটা হবে গ্রাফটা হবে মূল বিন্দুগামী। আমার এটা ম্যাথ তো বা গ্রাফ তো পড়ানোর মতো আলোচনা করার মতো সুযোগ আমাদের কেমিস্ট্রিতে নেই, ঠিক আছে, বাট আমার পরিবেশ রসায়ন পড়াতে যতটুকু লাগবে ততটুকু আমি তোমাকে লিখে দিচ্ছি বেসিকটা। দুটি চলকের মধ্যে সম্পর্ক সমানুপাতিক,
এবং এটা y = mx কে অনুসরণ করে, মানে সমানুপাতিক মানে y = mx কে অনুসরণ করে, তাহলে এটা মূলবিন্দুগামী হবে। মূলবিন্দুগামীর অপর নাম হচ্ছে শূন্যছেদ সরলরেখা হবে, শূন্যছেদ সরলরেখা হবে। ওকে, কিন্তু যদি এটা y = mx কে অনুসরণ না করে, y = mx + c কে অনুসরণ করে, অর্থাৎ চলকের মধ্যে সম্পর্ক সমানুপাতিক হওয়ার পর যদি এটা y = mx + c কে অনুসরণ করে তাহলে এটা হচ্ছে অমূল বিন্দুগামী হবে, অমূল বিন্দুগামী হবে, অমূল বিন্দুগামী বা অশূন্যছেদ, অশূন্যছেদ হবে, অমূল বিন্দুগামী হবে বা অশূন্যছেদ হবে যদি এমন হয়। ওকে, একটা হবে অমূল বিন্দুগামী বা অশূন্যছেদ সরলরেখা হবে। তো তোমাদেরকে যদি আমি আরো ডিটেইল বলি আর কি, একদম সহজ করে বোঝাই, যদি এটা y এবং এটা x হয় তাহলে এই সরলরেখার বৈশিষ্ট্য হবে এরকম, যদি এই রেখাটা বা এই সমীকরণটা y = mx কে ফলো করে, অর্থাৎ যদি কোনো গাণিতিক ফাংশন বা সমীকরণ দেখতে পাও যেটা y = mx এর মতো, তাহলে চোখ বন্ধ করে মূলবিন্দুগামী সরলরেখা দিয়ে দিবা। আর যদি তুমি দেখো যেটা y = mx না, y = mx + c, তাহলে এটা এমন হতে পারে, এরকম হইতে পারে, y = mx + c, এখানে y আর এখানে x। তবে এই যেটা y = mx + c তার গ্রাফ আবার দুই ধরনের, যেমন এটাও কিন্তু, এটাও যদি এখানে y এবং এখানে x হয় তাহলে এই ধরনের গ্রাফও কিন্তু হইতে পারে, যেটাকেও আমরা বলতে পারবো y = mx + c। আমাকে একটু জানাতে হবে, এগুলো ম্যাথের আলোচনা, আমি তোমাকে এই ব্যাপারটা বোঝাচ্ছি, তুমি কতটুকু বুঝতে পারছো আমাকে একটু জানাও, না বুঝলে মাইক্রোফোন থেকে অন করে প্রশ্ন করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলতেছেন কোন সমীকরণ দেখতে যদি y = mx + c এর মতো হয় তাহলে এটা এমন হবে, আবার আপনি বলতেছেন y = mx + c হলে এমনও হতে পারে, তাহলে আমি কখন বুঝবো কখন এইটা হবে কখন এইটা হবে? কোন সমীকরণ যদি y = mx + c বৈশিষ্ট্যের হয় তাহলে আপনি বলছেন এমনও হইতে পারে এমনও হইতে পারে, বাট কখন বুঝবো এটা হবে নাকি এটা হবে? কে বলতে পারে এর উত্তর? খাতায় দ্রুত লিখো। যদি ঢাল পজিটিভ হয় এই ক্ষেত্রে ঢাল পজিটিভ, হ্যাঁ, আর এই ক্ষেত্রে ঢাল নেগেটিভ, এই ক্ষেত্রে ঢাল পজিটিভ আর এই ক্ষেত্রে ঢাল নেগেটিভ। ক্লিয়ার কিনা? পরবর্তী আলোচনায় যাব। এখন প্রশ্ন, ঠিক আছে, আপনি এতক্ষণ ধরে আমাদেরকে বললেন যে দুটি চলকের মধ্যে y সম্পর্ক যদি সমানুপাতিক হয় তাহলে এই তিনটা বৈশিষ্ট্যের গ্রাফ হতে পারে। y = mx কে ফলো করলে মূলবিন্দুগামী হবে, y = mx + c হলে এটা আর যাই হোক মূলবিন্দুগামী হবে না। মূলবিন্দুগামী যদি না হয় তাহলে গ্রাফ হতে পারে দুই ধরনের, একটা এই ধরনের একটা এই ধরনের। এই ধরনের গ্রাফের ক্ষেত্রে ঢাল পজিটিভ আর এই ধরনের গ্রাফের ক্ষেত্রে ঢাল কি? নেগেটিভ। খুব ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে, যদি চলক দুইটার সম্পর্ক সমানুপাতিকই না হয়, ভালো করে বোঝো, যদি দুটি চলকের মধ্যে সম্পর্ক সমানুপাতিক না হয়, তবে বলো কে বলতে পারে সমানুপাতিক না হলে কি হবে? কে বলতে পারে? দ্রুত বলো। দেখো, দুটি চলকের মধ্যে সম্পর্ক যদি সমানুপাতিক না হয় তাহলে অ্যাকচুয়ালি কি হবে এটা অনেক ব্যাপার আলোচনা করা যেতে পারে। হ্যাঁ, তখন এটার রেখাটা কার্ভ হবে, মানে সরল রেখা হবে না, বক্ররেখা হবে। বক্ররেখা অনেক ধরনের হইতে পারে। তোমরা যখন ম্যাথে কোনিক্স পড়বা, বৃত্ত পড়বা, পরাবৃত্ত, অধিবৃত্ত, হ্যাঁ, উপবৃত্ত, বৃত্ত, তখন এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা তোমাদের ম্যাথের টিচাররা করাবেন এবং তোমরা ওইখানে কতটুকু বুঝবা তার উপর ডিপেন্ড করবে তোমাদের এই কনসেপ্ট কতটুকু ক্লিয়ার হবে। এখন আমাদের কেমিস্ট্রিতে পরিবেশ রসায়ন অধ্যায়ে শুধু যেই গ্রাফটা, মানে যতটুকু পরিবেশ রসায়ন অধ্যায়ে আছে তা দিয়ে বা তা কভার করতে চাইলে তুমি মনে রাখবা, চলকের মধ্যে সম্পর্ক যদি সমানুপাতিক না হয়, ব্যস্তানুপাতিক হয়, তাহলে এই গ্রাফের বৈশিষ্ট্য হবে অধিবৃত্তীয়। কিন্তু আমি তোমাকে যেটা লিখে দিলাম এটা আসলে ম্যাথে এই কথাটা এত লাইটলি বলা যাবে না, আরো ডিটেল বলতে হবে। আমরা পরিবেশ রসায়ন পার করার জন্য যেহেতু গ্রাফের বেসিক আমরা ম্যাথ থেকে পড়ি, ওখানে গিয়ে এটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, এইবার আসো, চলো আমরা এখন যে কথাগুলো বললাম এই কথাগুলো প্র্যাকটিস করি।
দ্রুত একটু মাইক্রোফোন অন করে অথবা কমেন্টে আমাকে জানাও তো, বয়েলের সূত্রের ক্ষেত্রে আমরা যে বয়েলের সূত্র পড়ি ওইখান থেকে আমরা জানি ভি সমানুপাতিক 1/p যখন কিনা টি স্থির। বলো এখন এইখানে তোমার কি মনে হয় গ্রাফটা কেমন হবে? সরলরেখা হবে, মূলবিন্দুগামী নাকি অমূলবিন্দুগামী হবে, নাকি অধিবৃত্তীয় হবে? হ্যাঁ, অধিবৃত্তীয় হবে, কারণ এখানে ভি এবং পি এর মধ্যে সম্পর্ক কিন্তু দেখো, ভি এবং পি এর মধ্যে সম্পর্ক যদি আমরা এরকম রাখি, ভি বনাম পি লেখচিত্র অঙ্কন করি, তখন এটা সরলরেখা হওয়ার কোনো সুযোগ নেই, কারণ সম্পর্ক সমানুপাতিক না, এটা কি ব্যস্তানুপাতিক, তাই এটা অধিবৃত্তীয় অর্ধচন্দ্র আকৃতি এরকম গ্রাফ হবে। এই দেখো তিনটা ডিফারেন্ট টেম্পারেচারে আমরা তিনটা ডিফারেন্ট রেখা রেখেছি, অর্থাৎ এই রেখার প্রত্যেকটা বিন্দুতে তাপমাত্রা স্থির, এই রেখার প্রত্যেকটা বিন্দুতে তাপমাত্রা স্থির, এই রেখার প্রত্যেকটাতে তাপমাত্রা স্থির, কিন্তু এই রেখাটা যে তাপমাত্রাকে ইন্ডিকেট করে এটা ওই তাপমাত্রাকে ইন্ডিকেট না করে অন্য তাপমাত্রাকে ইন্ডিকেট করে, আর এইটা আরো অন্য তাপমাত্রাকে ইন্ডিকেট করে। অর্থাৎ ধরা যাক এটা হচ্ছে T3, এটা T2, এটা T1। তাহলে এবার দেখবা যদি T3, T2, T1 হয় তাহলে এটাও প্রশ্ন করা হবে কোনটা বড়, T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। এখন তুমি প্রশ্ন করতে পারো যে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1 হলো কেন? এখানে T1 বা T3 বা T1 যেটাই বলো না কেন, অর্থাৎ উপরের তাপমাত্রা নাকি নিচের তাপমাত্রা, কোন তাপমাত্রাটা বড় হবে, উপরের তাপমাত্রা নাকি নিচের তাপমাত্রা, কোন তাপমাত্রাটা বড় হবে, এটা ঠিক করবে অয় অক্ষ। সবসময় মনে রাখবো অয় অক্ষ, কারণ অয় অক্ষের কারণেই কিন্তু বিন্দুগুলো উপরের দিকে যায়, আর এক্স অক্ষের জন্য এটা ডান দিকে যায় নাকি, অয় অক্ষের জন্য উপরের বিন্দু যায়। তো যাই হোক, মনে রাখবা কোনটা বড় হবে এটা নির্ধারণ হবে অয় অক্ষ দিয়ে। এখন কোশ্চেন, তোমরা আমাকে সবাই বলো, যখন তাপমাত্রা বেশি তখন আয়তন বেশি, নাকি যখন তাপমাত্রা কম তখন গ্যাসের আয়তন বেশি? যখন তাপমাত্রা বেশি তখন আয়তন। হ্যাঁ, আর এজন্যই যে তাপমাত্রাটা উপরে থাকবে ওটাই বেশি হবে। অর্থাৎ যদি আমরা এই জায়গাটাতে এইভাবে লিখতাম, ধরো এখানে ভি, এখানে পি, এইভাবে চিন্তা করতাম। আমি চেষ্টা করছি তোমাদেরকে ধরে ধরে গ্রাফের প্রতিটা পয়েন্ট বা কনফিউশনগুলো দূর করার জন্য চেষ্টা করো বোঝার। তাহলে বলো তো এখন কি T3 বড় হতো নাকি T1 বড় হতো? T1 বড় হতো, কারণ আমাদের কাছে কিন্তু T3 বা T1 ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কে ওপরে আছে। আচ্ছা, যে উপরে থাকবে তার সাথে কার সম্পর্ক কনসিডার করতে হবে, এক্স অক্ষের নাকি ওয়াই অক্ষের সাথে যদি তাপমাত্রার অর্থাৎ ভি এর সাথে যদি টি এর সম্পর্কটা এমন হয় যে টি বাড়ালে ভি বাড়ে, তাহলে উপরেরটাই বড় হবে। আর যদি সম্পর্কটা উল্টা হতো টি এর সাথে ভি এর, তাহলে কি উপরেরটা বড় হতো নাকি নিচেরটা বড় হতো? নিশ্চয়ই নিচেরটা বড় হতো। এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা, আমাকে প্রশ্ন করতে চাও কিনা? আচ্ছা, এগুলো নোট করে নাও যে T1 কেন বড় হলো, T3 কেন বড় হলো। বলতে হবে তাপমাত্রা বাড়ালে ওয়াই অক্ষের মান অর্থাৎ গ্যাসের আয়তন বাড়ে, আর আয়তন বাড়ে বলে উপরের যে তাপমাত্রা টিটি থাকবে সেটি বড় হবে। তুমি একটা নোট করে নাও, এই গ্রাফটা এখান থেকে আমি যা ব্যাখ্যা করলাম সেটা উঠায় নাও। এবার আসো, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক কোশ্চেন পরীক্ষায় দেয়, হ্যাঁ, এখান থেকে কোশ্চেন দেয় আইসোথার্ম বা সমষ্ণ রেখা কি? আইসোথার্ম বা সমষ্ণ রেখা কি? তখন তুমি বলবা বয়েলের সূত্র অনুযায়ী ভি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে, আমি আবার বলছি, বয়েলের সূত্র অনুযায়ী ভি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে যে রেখা পাওয়া যায় তার প্রতিটি বিন্দুতে তাপমাত্রা স্থির থাকে। বয়েলের সূত্র অনুযায়ী ভি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে যে রেখা পাওয়া যায় তার প্রত্যেকটি বিন্দুতে তাপমাত্রা স্থির থাকে। আর যেহেতু এই রেখার প্রতিটি বিন্দুতে তাপমাত্রা স্থির থাকে, তাই তাকে সমউষ্ণ রেখা বা সমতাপীয় রেখা, সমউষ্ণ মানে কি, সমতাপীয় রেখা বা আইসোথার্ম বলে। এই আইসো মানে সমান আর থার্ম মানে তাপমাত্রা, তাই বলা হয় আইসোথার্ম। কাকে বলে? বয়েলের সূত্র অনুযায়ী স্থির তাপমাত্রায় ভি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে যে রেখা পাওয়া যায়, বয়েলের সূত্র অনুযায়ী ভি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে যে রেখা পাওয়া যায় তার প্রত্যেক বিন্দুতে তাপমাত্রা স্থির থাকে। আর এই ধরনের রেখাকে বলা হয় সমউষ্ণ রেখা বা আইসোথার্ম। নিশ্চয়ই ক্লিয়ার? এইবার দেখো, প্রশ্ন হচ্ছে যদি আমরা এমন কিছু করতাম যে ভি বনাম 1/p, তখন কি হতো?
তখন তো বুঝতেই পারছি আমরা যে ভি সমানুপাতিক 1/p টি স্থির, তাই না? এই দেখো যখন 1/p এর সাথে ভি এর সম্পর্ক, 1/p এর সাথে যখন ভি এর সম্পর্ক, তখন কিন্তু সম্পর্কটা কি হবে? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক হয়ে গেছে এবং এটা y = mx কে ফলো করছে, তাহলে এটা কিন্তু এখন মূলবিন্দুগামী হয়ে যাবে। একইভাবে তিনটা ডিফারেন্ট টেম্পারেচারে কিন্তু আমরা তিনটা রেখা পাবো, একটা ধরো T1, একটা T2, একটা T3। তাহলে একই কাহিনী, একইভাবে T3 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T1 খাতায় উঠায় নাও। এইবার হচ্ছে আমরা একটু ডিফারেন্ট গ্রাফ পড়বো বয়েলেরই, এবং খুবই ইম্পর্টেন্ট। আমরা এখন একটা গ্রাফ পড়বো যেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সব গ্রাফ পড়ছি বয়েলের জন্য, ওকে, বয়েলের ফর্মুলার জন্য। ধরা যাক পিভি বনাম পি। আচ্ছা, এটা একটু ডিটেল দেখাই, অনেকে হয়তো ভুলে গেছো। বয়েলের সূত্র থেকে আমরা জানি ভি সমানুপাতিক 1/p। বয়েলের সূত্র থেকে আমরা জানি ভি সমানুপাতিক 1/p যখন কিনা টি স্থির, ওকে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে ভি ইকুয়াল কে ইন্টু 1/p, তাহলে বা পিভি ইকুয়াল কে, মানে আমরা বলার চেষ্টা করছি চাপ ও আয়তনের গুণফল এখানে ধ্রুবক। চাপ ও আয়তনের গুণফল এখানে ধ্রুবক। তো এখন চাপ ও আয়তনের গুণফল যদি ধ্রুবক হয়, তো এখন যদি পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করি, কে বলবে কি হবে উত্তর? বললাম বয়েলের সূত্র অনুযায়ী ভি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে যে রেখা পাওয়া যায় তার প্রত্যেক বিন্দুতে তাপমাত্রা স্থির থাকে, এজন্য একে বলা হয় সমতাপীয় রেখা, যার ইংরেজি নাম হচ্ছে আইসোথার্ম। ওকে, দেখো ভালো করে বোঝো। বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি তাপমাত্রা স্থির রেখে আমরা যদি পি চেঞ্জ করি বা ভি চেঞ্জ করি, যাই চেঞ্জ করি না কেন, পিভি এর গুণফল কিন্তু চেঞ্জ হবে না। আমরা যেটাই চেঞ্জ করি না কেন, তাপমাত্রা স্থির থাকলে পি চেঞ্জ করলে ভি কমে যাবে, পি বাড়ালে ভি কমে যাবে, পি কমালে ভি বেড়ে যাবে, একটা বাড়ালে আরেকটা কমে যাবে, আরেকটা কমে গেলে আরেকটা বেড়ে যাবে, কিন্তু গুণফল অল টাইম ধ্রুবক থাকবে। তাই আমি যখন পি চেঞ্জ করব, ধরো এই দিকে কিন্তু বিন্দুগুলো যাবে, এভাবে যাবে, কিন্তু পি চেঞ্জ করার জন্য ভি চেঞ্জ হবে, বাট পিভি এর গুণফল চেঞ্জ হবে না। তাহলে একটা মান দেখো, আমরা যখন 9-এ গ্রাফ পড়তাম তখন কি পড়তাম, যে একটা রেখা এরকম হয়েছে, মানে কি এক্স অক্ষের মানও বাড়লো, ওয়াই অক্ষের মানও বাড়লো। কিন্তু যখন এরকম হইলো তখন আমরা বুঝলাম যে এক্স এর মান বাড়লো কিন্তু ওয়াই এর মান বাড়লো না। ঠিক এইখানে দেখো, পি যদি চেঞ্জ করো ভি চেঞ্জ হবে, কিন্তু পিভি তো চেঞ্জ হবে না। তাই রেখাটা কিন্তু এমন হবে, তিনটা ডিফারেন্ট টেম্পারেচার রেখা এরকম হবে। একটা মনে করো T3, একটা T2, একটা T1। অনুরূপভাবেই T3 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T1 হবে। বলো এটা ক্লিয়ার না? ক্লিয়ার না? এই গ্রাফটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। এইবার দেখো আমরা একটু অ্যাডভান্স একটা গ্রাফ পড়াবো, একটু বয়েলেরই একটু অ্যাডভান্স গ্রাফ পড়াবো। হ্যাঁ, এটা কোনো না কোনো বই আছে, তো মেবি হাজারি স্যারের বইয়ে ছিল না, এখন দিছে কিনা আই ডোন্ট নো। দেখো আমরা কিছুক্ষণ আগে যেটা পড়লাম যে ভি সমানুপাতিক 1/p যখন কিনা টি স্থির, তাহলে বা ভি ইকুয়াল কে ইন্টু 1/p, তাহলে বা পিভি ইকুয়াল টু কে। ভালো কথা। এখন আমরা উভয় পক্ষে লগ নিব, ঠিক আছে? আমরা উভয় পক্ষে লগ নিব। তো লগ নিলে কি হবে? লগ পি যোগ লগ ভি ইকুয়াল লগ কে নিতে পারি আমরা এমন। তো এখন আমরা বাম দিকে মনে করো লগ ভি রাখলাম, তাহলে ডান দিকে গিয়ে কি হবে? লগ পি হবে প্লাস হচ্ছে লগ কে হবে। ধরা যাক আমরা এইটাকে এবার ধরো, এটা 1 নম্বর সমীকরণ ধরলাম, এইটা ধরলাম আমরা হচ্ছে ওয়াই, আর এইটুক ধরলাম হচ্ছে এক্স, আর এইটুক ধরলাম সি। তাহলে এখানে যেটা আছে মাইনাস চিহ্ন, মাইনাস তো আর বলা যাবে না, এটা বললাম এম ইকুয়াল -1, শুধু মাইনাস তো আর হবে না, -1। তাহলে বলো তো এটা কোন ফর্মুলাকে ফলো করছে? y = mx + c। y = mx + c এর আমরা গ্রাফ পেয়েছিলাম কয়টা? একটা নাকি দুইটা? দুইটা। তাহলে এখন কোনটা আঁকবো আমরা? সেকেন্ডটা। এই তো ধরে ফেলতেছো, লগ ভি বনাম লগ পি, এই গ্রাফটা হবে এবার। ক্লিয়ার? এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা আমরা যদি এখানে লগ পি বনাম লগ ভি লিখতাম তাহলে কি হইতো? কে বলতে পারে কি হইতো? মানে লগ ভি বনাম লগ পি দিলাম, প্রশ্নে ধরা যাক এটা না থেকে এটা আছে, তাহলে কি হবে বলো তো? কি হবে? আচ্ছা দেখো, কথা শোনো, মনোযোগ দিয়ে কথা শোনো। এখানে আসলে গ্রাফ চেঞ্জ হওয়া উচিত ছিল, কিন্তু এখানে চেঞ্জ হবে না, কারণ ঢালটা একই থাকে। ঢাল যদি চেঞ্জ হয় তাহলে গ্রাফ চেঞ্জ হইতো, কিন্তু এখানে ঢাল চেঞ্জ হবে না, তাই গ্রাফটা, অর্থাৎ আমি যদি এখন এই সমীকরণ থেকে এইভাবে না লিখে এইভাবে লিখতাম,
যে লগ পি ইকুয়াল মাইনাস লগ ভি প্লাস হচ্ছে লগ কে, তাহলে কিন্তু ঢাল এখানে -1 হইতো। হ্যাঁ, যদি ঢালটা -1 না হইতো, মানে বিষয়টা এরকম, ধরো y ইকুয়াল টু mx নাকি, এখন যদি আমি y ইকুয়াল টু 2x লিখি তাহলে m এর মান কত 2, তখন কিন্তু x ইকুয়াল হাফ y। ব্যাপারটা কি বুঝতে পারছো? তো 2 আর হাফ কিন্তু ঢাল ভিন্ন বলে গ্রাফের বৈশিষ্ট্য কিন্তু একই হবে না। কিন্তু এখানে দেখো দুই ভাবে লিখলে, লগ ভি বনাম লগ পি বা লগ পি বনাম লগ ভি, যেই রেখাটাই তুমি লিখছো না কেন, উভয় ক্ষেত্রে ঢাল কিন্তু -1, আর যেহেতু ঢাল -1 তাই দুই ক্ষেত্রে গ্রাফ কিন্তু একই হবে। একটু আমাকে বলবা ক্লিয়ার কিনা? চলো, আমরা এতক্ষণ ধরে আমরা বয়েল পড়লাম, হ্যাঁ, এখন আর তোমাদের বাকিগুলো পড়তে অতটা অসুবিধা হবে না। আমরা এখন চার্লসের গ্রাফগুলো পড়ার চেষ্টা করব, চার্লসের গ্রাফ, বাকিগুলো আর মোটামুটি দেখালেই হবে। হ্যাঁ, ওকে, চার্লসের লেখচিত্র এটা তো বুঝতেই পারছো, ভি সমানুপাতিক টি যখন কিনা পি স্থির। হ্যাঁ, তাহলে এটা একদম কানার ভাই অন্ধ বুঝবে যে ভি সমানুপাতিক টি, যে এটা ওয়াই ইকুয়াল টু এমএক্স কে ফলো করছে, তাহলে এটা মূল বিন্দুগামী হবে, মূল বিন্দুগামী হবে। ওকে, তো ধরা যাক এটা P1, এটা P2, এটা P3। কে বলতে পারে মাইক্রোফোন অন করে কোনটা বড়, P1 বড় না P2 বড় না P3 বড়? কোনটা? P3 বড় না, P3 বড় না, এখানে P1 বড়। যে বলছো P1 বড়, কেন বলছো P1 বড়? ইয়েস, আমরা বলেছি যে কোনটা বড় হবে এটা ওই অক্ষের সাথে তুমি কম্পেয়ার করবা। যেখানে চাপ বেশি ওখানে দেখো আয়তন কম, তাহলে এই জন্য এটা নিচের বিন্দুটা বড় হবে, ওপরের বিন্দুটা ছোট হবে। এখানে নিচের বিন্দুটা বড় হবে, ওপরের বিন্দুটা ছোট হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমরা এটা নিয়ে অত বেশি সময় নষ্ট না করি। এবার এইখানে কোশ্চেন 2 হচ্ছে আইসোবার। আইসোবার কি? বা চাপীয় রেখা কি? রেখা কি? তাহলে বলবা তুমি চার্লসের সূত্র অনুযায়ী ভি বনাম টি লেখচিত্র অঙ্কন করলে, চার্লসের সূত্র অনুযায়ী ভি বনাম টি লেখচিত্র অঙ্কন করলে যে রেখা পাওয়া যায় তার প্রত্যেক বিন্দুতে চাপ স্থির। চার্লসের সূত্র অনুযায়ী ভি বনাম টি লেখচিত্র অঙ্কন করলে যে রেখা পাওয়া যায় তার প্রত্যেক বিন্দুতে চাপ স্থির, আর দ্যাটস ওয়াই তাকে বলা হয় সমচাপীয় রেখা। এবার খেয়াল করি, আমরা কিছুক্ষণ আগে পড়লাম ভি সমানুপাতিক টি যখন পি স্থির। আবার আমরা বললাম যে ভি ইকুয়াল টু কে ইন্টু টি, তাহলে বা আবার বললাম ভি বাই টি ইকুয়াল টু কে। তো ভালো কথা, এই যে ভি বাই টি বনাম টি, বলো এটা কেমন হবে গ্রাফ? কে বলতে পারে এই গ্রাফটা কেমন হবে? হ্যাঁ, এই যে বলছে এক্স অক্ষের সমান্তরাল হবে। বুঝছো? ওই যে কিছুক্ষণ আগে পিভি বনাম পি যে পড়লাম ওইটার মতো। তাহলে এখানে হচ্ছে P1, এখানে P2, এখানে P3, ওই আগের মতোই। নিচেরটা চাপের ক্ষেত্রে নিচেরটা বড় হবে। এবার আমরা একটু ডিফারেন্ট গ্রাফে যাব। চার্লসেরই গ্রাফ, ভিটি ইকুয়াল ভি নট প্লাস ভি নট ইন্টু টি বাই 273, এই গ্রাফটা আমরা পড়ছি। ওকে, তো এখন ধরা যাক এইটা হচ্ছে ওয়াই আর এই টিটা হচ্ছে, এই টিটা অর্থাৎ এটাকে যদি আমি একটু ডিজাইন করে লিখি তারপর বুঝলে ভালো হবে। যে ভি নট বাই 273 ইন্টু টি প্লাস ভি নট, অর্থাৎ এটারে আমি একটু ডিজাইন করে লিখলাম। ধরা যাক এটা 1 নং সমীকরণ। হ্যাঁ, তাহলে এবার দেখবা এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এম, এইটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে সি। বলো এখানে ঢাল পজিটিভ নাকি ঢাল অল টাইম নেগেটিভ? এখানে ঢাল কিন্তু অল টাইম পজিটিভ, আর এজন্য এটা অমূল বিন্দুগামী হবে, ঠিক আছে, অমূল বিন্দুগামী হবে, ঠিক আছে, কিন্তু অল টাইম, এই দেখো, আচ্ছা আমরা আগে এইভাবে দেখাই যেভাবে তোমরা বুঝতে অভ্যস্ত। এটা ভি, এটা টি, বা টিটা ডিগ্রি সেলসিয়াস আর ভিটা তো ভি, এই যে এরকম হবে, নিম্নমুখী কখনোই হচ্ছে না। ওকে, আচ্ছা, তবে কোনো বইয়ে এই গ্রাফটাকে এভাবেও আঁকা হয়েছে। মানে আমরা তো জানতাম এইটুকু হয়, মানে এরকম হইলো, এইখানে হচ্ছে ভি আর এইখানে ডিগ্রি সেলসিয়াসের টি, ঠিক আছে। আচ্ছা, এখন কোনো জায়গায় গ্রাফটা এভাবেও ড্র করা আছে, মানে এই যে, তাই না,
এই যে বলছে যে এইটা হচ্ছে -273°C আর এইটা হচ্ছে 0°C আর ধরো এইখানে মনে করো +273°C। খেয়াল করছো ব্যাপারটা? তুমি যদি মনে করো যে না এখানে একাধিক আঁকবা, রেখা আঁকবা, তাও পারবা, অসুবিধা নাই। ঠিক আছে, ধরা যাক এটা P1, এটা P2, এটা P3, এমন কিছু। এভাবেও কিন্তু গ্রাফ লেখা থাকে। তাহলে -273°C তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হচ্ছে, এটা বোঝানো হচ্ছে এই গ্রাফ দ্বারা। বলো এই দুইটা গ্রাফ কি বুঝছো? দুইটা গ্রাফ যে একই জিনিস মিন করছে, এটা কি বুঝছো? একটা প্রশ্নের উত্তর দাও। ধরো কোনো গ্যাসের আয়তন 0°C তাপমাত্রায় ধরো 5 লিটার, তাহলে ডিগ্রি সেলসিয়াসে কত তাপমাত্রায় ওইটা 10 লিটার হবে, মানে দ্বিগুণ হবে আর কি। খাতায় নোট করতে পারো, কোনো গ্যাসের আয়তন 0°C তাপমাত্রায় যা হয়, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন দ্বিগুণ হবে। ধরো 0°C তাপমাত্রায় V0, তাহলে 273°C তাপমাত্রায় কিন্তু দ্বিগুণ হবে। কিভাবে? এই দেখো, VT = V0 প্লাস V0 ইন্টু T/273, নাকি? তুমি যদি এইখানে T এর জায়গায় +273 বসাও, তাহলে V0 প্লাস V0 ইন্টু 273/273, তাহলে কাটাকাটি করে কত হবে? 1। তাহলে V0 যোগ V0 মানে হচ্ছে 2V0 হয়ে গেল। আশা করি বুঝছো। এবার আমরা পড়বো গেলুসাকের সূত্র অনুযায়ী গ্রাফ। আমরা জানি গেলুসাকের সূত্র অনুযায়ী P সমানুপাতিক T যখন কিনা V স্থির, তাহলে এই গ্রাফ তোমাকে আর এখন পড়াতেই হবে না। তুমি অলরেডি পারবা। এই দেখো, এখানেও তিনটা ডিফারেন্ট আয়তনে তিনটা ডিফারেন্ট রেখা পাওয়া যাবে। বলো তো এখানে কোনটা বড় হবে? বলো? V1 বড় হবে, তাহলে সেটা লিখে নাও যে V1 > V2 > V3। আচ্ছা, যেমন এর আগে পড়লাম আইসোথার্ম, আইসোবার। কে বলতে পারে এখানে কোশ্চেনটা কি হওয়া উচিত? আইসোবার তো একবার বললাম। আইসোকোর, ইংরেজি স্পেলিংটা হচ্ছে ISOCHORE, আইসোকোর। তাহলে গেলুসাকের সূত্র অনুযায়ী P বনাম T লেখচিত্র অঙ্কন করলে যে রেখা পাওয়া যায় তার প্রত্যেক বিন্দুতে আয়তন স্থির থাকে, আর তাকে বলা হয় আইসোকোর। আইসোকোর কি? ওকে, আইসো ওয়ার্ডটার মানে কি? সমান বা একই। আইসো অর্থ হচ্ছে সমান বা একই। আইসোটোপ পড়েছো না? আইসো অর্থ হচ্ছে সমান বা একই। ওকে, আমরা মোটামুটি যত গ্রাফ নিয়ে আলোচনা কেমিস্ট্রিতে করে পরিবেশ রসায়নে ততগুলো করে ফেলেছি, বেসিকগুলো পড়ে ফেলেছি। আগামী ক্লাসে তোমরা আবারও অঙ্কের সলভ নিবা। অঙ্কের সলভ নেওয়ার পর আমরা কিছু থিওরি আলোচনা করব। যদি সবকিছু ঠিক থাকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে দেখা হবে। প্রথমে অঙ্ক সলভ করা হবে, তারপর থিওরি পড়ানো হবে। ভালো থাকো সবাই। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।